রহমান রাহিম। প্রিয় গাজীপুর মেট্রোপলিটন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা তোমাদের সাথে ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। পূর্বে হয়তো তোমাদের সাথে এই বিষয় নিয়ে আগে ক্লাস নেওয়া হয়েছিল, তবে তারপরও এই ক্লাসটি আমরা তোমাদেরকে একটু বিশেষভাবে নিতে চাচ্ছি। এজন্য ক্লাসটি তোমাদেরকে আবারও দেখানো হলো। ইংলিশ ফার্স্ট পেপারে আমাদেরকে ফ্লো চার্ট লিখতে হয়। এখানে এটা কোশ্চেন নাম্বার 2-তে থাকে। দেখো, যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে ফ্লো চার্ট লেখার সময়, প্রশ্নে শোয়িং অথবা মেনশনিং অথবা হাইলাইটিংয়ের পরে কি বলা হয়েছে তা ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নে শোয়িং, মেনশনিং এবং হাইলাইটিং এইগুলোর পরে আমাদেরকে ফ্লো চার্টের যে ইনস্ট্রাকশন থাকে সেটা ভালো করে পড়ে বুঝতে হয়। তারপরে ফ্লো চার্টে অবশ্যই ফুল সেন্টেন্স লেখা যাবে না, অর্থাৎ পরিপূর্ণ বাক্য লেখা যাবে না। 3, সাবজেক্ট লেখা যাবে না। 4, ফ্রেজ আকারে লিখতে হবে। ফ্রেজ আকারে বলতে বোঝানো হচ্ছে যে একাধিক শব্দ দিয়ে কিছু ধারণা প্রকাশ করবে, কিন্তু কখনো বাক্য হবে না। ফ্রেজ কখনোই বাক্য হিসেবে হবে না। শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ ফুল স্টপ দিলে সেটা বাক্য হয়ে যাবে। 6, বক্স আকারে নিচে নিচে লিখতে হবে। 7, অবশ্যই তীর চিহ্ন দ্বারা ফ্লো দেখাতে হবে। 8, ফ্লো চার্ট লেখার বহুল ব্যবহৃত 6টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করা ভালো। ফ্লো চার্ট বিভিন্নভাবে লেখা যেতে পারে, তবে খুব বেশি ছয়টা পদ্ধতি আমরা খুব বেশি দেখে থাকি। এর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে আমরা লেখার চেষ্টা করব। প্রয়োজন একাধিক নিয়ম ইচ্ছা করলে অনুসরণ করা যায়। এখন দেখে নিই, চলো ফ্লো চার্ট লেখার বহুল ব্যবহৃত 6টি পদ্ধতি। প্রথমেই দেখো 1 নম্বর, ইনফিনিটিভ ফর্ম। এই ইনফিনিটিভ ফর্মে আমরা ফ্লো চার্ট লিখতে পারি। ইনফিনিটিভ ফর্ম হচ্ছে 2 + V1 + এক্সটেনশন, অর্থাৎ 2 + V1 বলে আমরা লিখতে পারি। এরপরে জিরান অথবা পার্টিসিপল। জিরান বা পার্টিসিপল মানে হচ্ছে অনেক সময় আমরা ফ্লো চার্ট লেখার সময় ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে অনেক সময় দেখতে পাই। তারপরে 3 নম্বর রয়েছে প্রিপোজিশন প্লাস জিরান। প্রিপোজিশন প্লাস জিরান এখানে লেখা রয়েছে বাই / ফর অথবা অন্য কোনো প্রিপোজিশন হতে পারে, প্লাস V1 + আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের বিভিন্ন ফর্ম, যেমন ধরো V1 বেস ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা V1 + S/ES/IES প্লাস এক্সটেনশন, এভাবেও হতে পারে। সিঙ্গেল ওয়ার্ড, অর্থাৎ একটিমাত্র সিঙ্গেল শব্দ হতে পারে। ফ্রেজ, একের অধিক শব্দ হতে পারে। ফ্রেজ বলতে একের অধিক শব্দ হতে পারে। এখানে একটা নমুনা ফ্লোচার্ট দেখানো হলো। নমুনা ফ্লোচার্ট, ধরো আমরা সকলেই জানি যে চা কিভাবে তৈরি করতে হয়, আমাদের সকলেরই জানা আছে। মনে করো চা তৈরি করার একটা প্যাসেজ তোমাদের দেওয়া থাকলো। আসলে তোমাদের সিন প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন প্যাসেজ থাকবে না। এই সিন প্যাসেজটুকু ভালো করে পড়ে আমাদেরকে বুঝতে হবে যে প্যাসেজে কী তথ্য রয়েছে। ধরো চা বানানোর একটা প্যাসেজ রয়েছে, সেখানে বলা হয়েছে যে যদি তুমি চা বানাতে চাও তাহলে তোমাকে কয়েকটি কাজ করতে হবে। প্রথমে তোমাকে পানি নিতে হবে, তারপর পানি কেটলিতে রেখে ফোটাতে হবে। এরপরে পানিটা ফুটে গেলে এরপর আমাদেরকে চা পাতা দিতে হবে। এরপরে আরও কিছুটা ফোটাতে হবে। তারপরে আমরা একটা কাপের মধ্যে কিছুটা চিনি নিব। তারপরে আমরা একটা ফিল্টারের মাধ্যমে চা ঢালতে হবে। এরপরে কিছু দুধ বা যদি কেউ অন্য কিছু চায়, লেবু বা আদা এরকম মেশাতে হবে, চামচ দিয়ে নাড়তে হবে। বাস, এভাবে 1 কাপ চা তৈরি হয়ে যায়, আমরা সকলে জানি। এখন ধরো চা বানানো নিয়ে একটা প্যাসেজ রয়েছে, সেখানে প্রথমেই দেওয়া রয়েছে কি টু বয়েল ওয়াটার, অর্থাৎ পানি ফোটানো। দেখো আমাদের প্রথমে লিখেছি আমরা কি ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ 2 এর পরে ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে টু বয়েল মানে ফোটানো, টু বয়েল ওয়াটার মানে পানি ফোটানো। তারপর আর কী করতে হয়, টু অ্যাড টি ড্যাশ 2 নম্বরে, অর্থাৎ চায়ের গুঁড়া বা পাতা মেশানো 2 নম্বর। 3 নম্বর টু অ্যাড সুগার, অর্থাৎ চিনি মেশানো। তারপর হচ্ছে 4 নম্বর টু মিক্স মিল্ক, অর্থাৎ দুধ মেশানো। 5 নম্বর টু পুর মানে ঢালা, থ্রো এ ফিল্টার, একটা ফিল্টার দিয়ে ঢালা। 5 নম্বর 6 টু স্টার উইথ এ স্পুন, অর্থাৎ স্পুন দিয়ে নাড়া। দেখো তাহলে চা বানানোর যে প্রক্রিয়া, এই সবগুলো প্রক্রিয়ার ধারাবাহিকভাবে আমরা বিষয়টা উপস্থাপন করেছি। এখানে
ধরো এখানে টু না থেকে যদি থাকতো প্রথম 1 নাম্বার বয়লিং ওয়াটার, অর্থাৎ এখানে টু এর জায়গায় থাকলো টু বাদ দিয়ে থাকলো বয়লিং ওয়াটার, তখন আমরা লিখতাম অ্যাডিং, 2 নম্বরে লিখতাম অ্যাডিং টি ডাস্ট। 3 নম্বরে অ্যাডিং সুগার, অর্থাৎ জি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হলে এরকম হতো। তারপর 4 নম্বর হতো মিক্সিং মিল্ক। 5 নম্বর পুরিং থ্রো এ ফিল্টার এবং 6 নম্বর স্টারিং উইথ এ স্পুন, এভাবে হতো। যদি প্রিপোজিশন দিয়ে হতো তাহলে এটা সম্ভাব্য কী হতে পারতো, দেখো প্রিপোজিশন প্লাস জেনারেল 3 নম্বর বলা হয়েছে। ধরো 1 নম্বর দেওয়া থাকলো বাই বয়লিং ওয়াটার, তাহলে দ্বিতীয়টা আমরা লিখব বাই অ্যাডিং টি ডাস্ট। 3 নম্বর লিখবো হচ্ছে বাই অ্যাডিং সুগার। 4 নম্বরে বাই অ্যাডিং মিল্ক টু মিক্সিং মিল্ক, বাই মিক্সিং মিল্ক সরি। 5 নম্বর বাই পুরিং থ্রো এ ফিল্টার এবং 6 নম্বর বাই স্টারিং উইথ এ স্পুন। এভাবে আমরা বিভিন্নভাবে ফ্লোচার্টটা করতে পারি, ঠিক আছে। তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এখানে আমাদেরকে সম্পূর্ণ বাক্য কিছুতেই লেখা যাবে না। এই হচ্ছে ফ্লোচার্ট লেখার আমাদের পদ্ধতি, নিয়মগুলো দেখানো হলো। অবশ্যই বক্সগুলো তোমরা নিচে নিচে করবে এবং একই মাপের বক্স আগে তোমরা করে নেবে। তোমাদেরকে ফ্লো দেখাতে হবে এবং বক্সের মধ্যে নাম্বারিং করতে হবে, 1 2 দিয়ে এরকম নাম্বারিং করতে হবে। এখন আসো আমরা আরেকটি কোশ্চেন দেখে নেই। আমরা একটা সহজ কোশ্চেন নিতে যাচ্ছি। আমরা দেখো রাজশাহী বোর্ড 2019 সালে এই কোশ্চেনটি এসেছিলো ফ্লোচার্টের জন্য ডায়াসপোরা। এই প্যাসেজটা অবশ্য তোমাদের আরও পরে রয়েছে, কিন্তু তারপরে তোমাদেরকে এখানে সুবিধার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে প্যাসেজটা লেখার পরে দেয়া থাকবে কি, দেখো কোশ্চেন লেখা থাকবে রিড দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ টেক্সটটা পড়ো অ্যান্ড মেক এ ফ্লোচার্ট, এবং ফ্লোচার্ট তৈরি করো শোয়িং দ্য নেমস অফ সিগনিফিক্যান্ট ডায়াসপোরা, অর্থাৎ গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ডায়াসপোরা অ্যান্ড কজেস মেনশন ইন দ্য প্যাসেজ, এবং এগুলোর কারণ যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা বলেছিলাম শোয়িংয়ের পরে উল্লেখ করতে, তাহলে এখানে লেখা যাচ্ছে শোয়িংয়ের পরে কী লেখা রয়েছে, দ্য নেমস অফ সিগনিফিক্যান্ট ডায়াসপোরা, অর্থাৎ গুরুত্বপূর্ণ ডায়াসপোরাগুলোর কারণ, দ্য নেমস অফ সিগনিফিক্যান্ট ডায়াসপোরা অর্থাৎ গুরুত্বপূর্ণ ডায়াসপোরা এবং অ্যান্ড কজেস, এবং এগুলোর কারণ মেনশন দ্য প্যাসেজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ডায়াসপোরা রয়েছে এবং এর কারণ রয়েছে সেগুলো বলা হয়েছে লিখতে। দেখো ডায়াসপোরাটা কি, ডায়াসপোরা বলতে বোঝায় দেশান্তর, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যাওয়াকে বলা হয় দেশান্তর বলা হয়। তাহলে এখানে লেখা হচ্ছে দ্য টার্ম মানে শব্দ, ডায়াসপোরা শব্দটা ইজ ইউজ ব্যবহার করা হয় টু রেফার টু পিপল, অর্থাৎ মানুষকে বা লোকজনকে, সেই সকল লোকজনকে বোঝাতে হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস, যারা তাদের বসত বাড়ি ত্যাগ করেছে, অ্যান্ড সেটেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর অন্যত্র গিয়ে সেটেলড হয়েছে মানে স্থায়ী হয়েছে। আইদার বিকজ দে ওয়ার ফোর্স টু ডু সো, হয় তাদেরকে বাধ্য করা হয়েছিল, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা তারা নিজের ইচ্ছাতেই তারা বসতবাড়ি ত্যাগ করেছে। তাহলে ডায়াসপোরা বলতে বোঝায় সে সকল লোকেদেরকে যারা তাদের বসতবাড়ি ত্যাগ করে পৃথিবীর অন্যত্র গিয়ে বসবাস করেছে, হয় জোরপূর্বক অথবা তাদের নিজের থেকে, তাদেরকে বলা হয় ডায়াসপোরা। দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজ, এখানে বলা হচ্ছে যে এই শব্দটা, এই ডায়াসপোরা শব্দটা ক্রমাগতভাবে ব্যবহৃত হচ্ছে ফর সাচ পিপল, সেই সকল লোককে বোঝাতে, অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অর্থাৎ কোনো সম্মিলিত দল বোঝাতে, অ্যান্ড অবলিক অর এ কমিউনিটি অর্থাৎ কোনো দল বা গোত্র বোঝাতে এই শব্দটা ক্রমাগত ব্যবহৃত হচ্ছে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন ম্যানি ডায়াসপোরা, অর্থাৎ পৃথিবী বা বিশ্ব, আমাদের এই পৃথিবীটা অনেক ডায়াসপোরার সাক্ষী। বাট দ্য স্কলার মানে কি, স্কলার মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি বা পণ্ডিতগণ। বাট দ্য স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন, কিন্তু পণ্ডিতগণ এই ঘটনাটাকে কী করতেছে, স্টাডি করতেছে, অর্থাৎ তারা সমীক্ষা করতেছে বা জরিপ করতেছে বা এটা নিয়ে বেশি পড়াশোনা করতেছে, চিন্তাভাবনা করছে। ফেনোমেনন মানে ঘটনা, উইথ গ্রেট ইন্টারেস্ট মানে অনেক আগ্রহ নিয়ে, অনলি ইন রিসেন্ট ডিকেডস মানে সাম্প্রতিক দশকগুলোতে, অর্থাৎ বিগত কয়েক দশক ধরে তারা এটা নিয়ে, অর্থাৎ ডায়াসপোরার পিছনের কারণ তারা অনুসন্ধান করছে। এরপরে রয়েছে দেখো
অ্যামাং গ্রেট ডায়াসপোরাস অফ দ্য হিস্ট্রি ইজ দ্যাট অফ দ্য জুইশ পিপল। অর্থাৎ এখানে বলা হচ্ছে ইতিহাসের বড় বড় ডায়াসপোরার মধ্যে রয়েছে ইহুদিদের ডায়াসপোরা। ইহুদি জুইশ বলতে এখানে ইহুদি বোঝানো হচ্ছে। হু ওয়ার ফোর্স, যাদেরকে বল প্রয়োগ করা হয়েছিল, টু লিভ দেয়ার ল্যান্ডস, তাদের বসতবাড়ি ত্যাগ করার জন্য, ইন এনশিয়েন্ট টাইম, অর্থাৎ প্রাচীন সময়ে। তাহলে প্রথমে বলা হয়েছে যে ইহুদিদের ডায়াসপোরার কথা বলা হচ্ছে, যাদেরকে প্রাচীন সময়ে তাদেরকে বল প্রয়োগ করা হয়েছিল, অর্থাৎ তাদেরকে বাধ্য করা হয়েছিল তাদের বসতবাড়ি ত্যাগ করার জন্য। এরপর বলা হচ্ছে দ্য মুভমেন্টস অফ আরিয়ান্স। দ্য মুভমেন্টস অফ আরিয়ান্স মানে আর্যদের যে ডায়াসপোরা। মুভমেন্ট বলতে আক্ষরিক অনুবাদে বোঝায় নড়াচড়া অথবা আন্দোলন, এখানে হবে স্থানান্তর। দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স অর্থাৎ আর্যদের যে দেশান্তর, ফ্রম সেন্ট্রাল ইউরোপ অর্থাৎ মধ্য ইউরোপ থেকে, টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান ভারতীয় উপমহাদেশে, থাউজেন্ডস অফ ইয়ার্স আগে, হাজার হাজার বছর আগে, ইজ অলসো এ নোটওয়ার্দি ডায়াসপোরা, একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা। অলদো দ্য কজেস অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, যদিও তাদের এই ডায়াসপোরা অর্থাৎ আর্যরা কেন তারা অভিবাসিত হয়েছিল এই কারণটা সুস্পষ্ট নয়। ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি, বিংশ শতকের ইতিহাসে, দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা অর্থাৎ প্যালেস্টিনিয়ানবাসীদের ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্ট এ লট অফ অ্যাটেনশন, অনেক দৃষ্টি আকর্ষণ করে, অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন, এবং খুব দুশ্চিন্তা বা উদ্বেগের কারণ হয়, ফর ওয়ার্ল্ড লিডার্স অর্থাৎ বিশ্ববরেণ্য নেতাদের, বিকজ অফ দ্য প্লাইট অফ দ্য প্যালেস্টিনিয়ান। প্লাইট মানে দুরবস্থা বোঝানো হয়, অর্থাৎ প্যালেস্টিনবাসীদের দুরবস্থার কারণে তারা যে ডায়াসপোরা হয়, এটা বিশ্ব নেতাদের অনেক চিন্তার কারণ হয়ে যায়। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু, অর্থাৎ আফ্রিকাতেও ব্যাপক ডায়াসপোরা হয়, ওভার দ্য সেঞ্চুরিজ মানে বছর পর বছর জুড়ে, আইদার বিকজ অফ ওয়ার হয় যুদ্ধের কারণে, অর বিকজ অফ র্যাভেজেস অফ নেচার, অথবা প্রকৃতির, র্যাভেজেস বলতে বোঝায় যে প্রতিকূল অবস্থা বা প্রতিশোধ, যেটাই বুঝে না কেন উভয়টি হতে পারে, অর্থাৎ প্রকৃতি অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল এজন্য, অথবা প্রকৃতি খুব প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ ছিল, এজন্য আফ্রিকাতে অনেক ডায়াসপোরা হয়। বাট দ্য চিফ রিজন, লাস্টের সেন্টেন্সে বলা হয়েছে বাট দ্য চিফ রিজন, কিন্তু মূল কারণ, হোয়াই দ্য ফেনোমেনন, এই ফেনোমেনন মানে হচ্ছে এই ডায়াসপোরা হওয়ার ব্যাপারটা, ঠিক আছে, এর মূল কারণ, ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন ইজ নাও গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়নের কারণে মূলত এখানে বলছে, কিন্তু বর্তমানে এই ডায়াসপোরার মূল কারণ হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, যে কারণে ডায়াসপোরা মানুষ অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। গ্লোবালাইজেশন বলতে আমরা কী বুঝি? গ্লোবালাইজেশন বলতে বুঝি যে তথ্য প্রযুক্তির এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ তার ক্যারিয়ার সম্পর্কে সচেতন, এবং মানুষ তারা মানে নিজের দেশে সীমানা পেরিয়ে অন্য দেশে ব্যবসায়িক সম্পর্ক বা অন্য ক্ষেত্রে পড়াশোনা বা চাকরি বাকরির জন্য, অথবা অন্য দেশে অভিবাসী হওয়ার জন্য, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে, এবং তার ক্যারিয়ার সম্পর্কে সে এখন অনেক বেশি সচেতন। অর্থাৎ মানুষ তার নিজের জীবন জীবিকা এবং প্রয়োজনে যখন এক দেশ থেকে অন্য দেশে যায়, এটা হচ্ছে গ্লোবালাইজেশনের কারণে ঘটে। তাহলে টোটাল এই প্যাচটা সম্পর্কে আমাদের বলা হয়েছিল। তাহলে আমরা এখানে প্যাচটার সম্পর্কে আবারও বলতেছি। এখানে প্যাচটা কী বলা হয়েছে? প্যাচটা যদি কেউ বলে যে ডায়াসপোরা কথাটা মানে কি, ডায়াসপোরা মানে হচ্ছে দেশান্তর, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। এটা মূলত দুইটা কারণে হয়। একটা হচ্ছে বলপূর্বক হয়, অর্থাৎ কোনো বাহ্যিক কোনো বলের অর্থাৎ কোনো ফোর্সের ফলে, চাপের ফলে দেশ ত্যাগ করা, অথবা নিজের ইচ্ছায় দেশ ত্যাগ করা, যেমন অনেকেই বিদেশে পড়াশোনার জন্য চলে যায় অথবা স্কলারশিপে চলে যায়, সেটা হচ্ছে ইচ্ছাকৃত ডায়াসপোরা। এই প্যাসেজে 5 ধরনের ডায়াসপোরার কথা বলা হয়েছে, 5 ক্যাটাগরির 5টা তথ্য দেওয়া হয়েছে। প্রথম রয়েছে ইহুদিদের ডায়াসপোরা, এবং ইহুদিদের ডায়াসপোরা হয়েছিল কখন? প্রাচীন সময় হয়েছিল, এবং তাদের এই ডায়াসপোরার পিছনে কারণ হচ্ছে তাদেরকে বাধ্য করা হয়েছিল এই ডায়াসপোরার জন্য। 2 নম্বর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে আর্যদের ডায়াসপোরা, অর্থাৎ আর্যরা মধ্য ইউরোপ থেকে ইন্ডিয়ান উপমহাদেশে এসেছিল, এবং তাদের ডায়াসপোরার সময়টা কখন? হাজার হাজার বছর পূর্বে, এক্সাক্ট বলা নাই, সঠিকভাবে বলা নেই যে কতদিন আগে, হাজার হাজার বছর পূর্বে। তাদের ডায়াসপোরার পিছনে কারণ ছিল কি? অজানা কারণ, কেউ বলতে পারে না যে তারা কেন ডায়াসপোরা হয়েছিল। 3 নম্বর বলা হয়েছে প্যালেস্টিনবাসীদের ডায়াসপোরা। প্যালেস্টিনবাসীদের ডায়াসপোরাও মূলত এক ধরনের ফোর্স, কারণ তাদের দুরবস্থা তাদের ডায়াসপোরার জন্য দায়ী। তারপরে বলা হয়েছে 4 নম্বরে যে আফ্রিকাতে ডায়াসপোরা হয়েছিল। আফ্রিকার ডায়াসপোরার কারণ হচ্ছে কি? আফ্রিকার ডায়াসপোরা হয়েছিল মূলত 2টি কারণে, যুদ্ধ বিগ্রহের কারণে অথবা প্রকৃতির অনুকূল পরিবেশ না থাকার কারণে।
5 নাম্বার এবং মূল কারণ বলা হয়েছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের কারণে, অর্থাৎ এই তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে যে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তাদের ক্যারিয়ার সম্পর্কে তারা সজাগ হয়ে নিজের ইচ্ছায়, এটা হচ্ছে গ্লোবালাইজেশনের কারণে হচ্ছে। তাহলে এই 5টি ইনফরমেশন দেওয়া হয়েছে এই প্যাসেজে। এখন আমরা কোশ্চেনটা আবারও পড়ছি তোমাদেরকে। দেখো কোশ্চেনটা কী বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং টেক্সটটা পড়ো অ্যান্ড মেক এ ফ্লোচার্ট, এবং ফ্লোচার্ট তৈরি করো শোয়িং দ্য নেমস অফ সিগনিফিক্যান্ট ডায়াসপোরা, গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ডায়াসপোরা সম্পর্কে উল্লেখ করে, অ্যান্ড কজেস মেনশন দ্য প্যাসেজ, এবং সেগুলোর কারণ উল্লেখ করে বলা হয়েছে। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। দেখো এখানে তোমাদের প্রশ্নে প্রথম কি বলে দেওয়া থাকবে 1 নাম্বারটা। আমি এগুলো তোমাদের উত্তরের সুবিধার জন্য সবগুলো লিখে রেখেছি। দেখো আমরা বক্সগুলো দেখি। বক্সগুলো আমি এখানে পাশাপাশি করেছি, অবশ্যই তোমরা নিচে নিচে করবে। দেখো এখানে প্রথমে বলা হচ্ছে দ্য ডায়াসপোরা অফ দ্য জুইশ পিপল, অর্থাৎ ইহুদিদের ডায়াসপোরা, এটা বলা হয়েছে। তারপরে এখানে 2 নম্বর হবে, একটু মিস্টেক আছে, দেখো এখানে সবগুলো 1 হয়েছে, এগুলো একটু ভুল হয়েছে। 2 নম্বরে হবে হচ্ছে ডায়াসপোরা অফ দ্য আরিয়ানস, অর্থাৎ আর্যদের ডায়াসপোরা। তারপরে 3 নম্বরে হচ্ছে ডায়াসপোরা অফ দ্য প্যালেস্টিনিয়ানস, অর্থাৎ প্যালেস্টিনিয়ানবাসীদের ডায়াসপোরা। তারপরে হচ্ছে 4 নম্বর হবে ডায়াসপোরা ইন আফ্রিকা, আফ্রিকাতে ডায়াসপোরা। এখন এখানে 3টি ডায়াসপোরা আমরা উল্লেখ করেছি এবং কারণ লাস্টের 2টি উল্লেখ করেছি। কারণ হচ্ছে দেখো কী কারণে আফ্রিকাতে ডায়াসপোরা হয়েছিল অথবা ডায়াসপোরা হয় সাধারণত কী কারণ সেই সম্পর্কে আমরা বলেছি। ওয়ার অ্যান্ড র্যাভেজেস অফ নেচার, অর্থাৎ যুদ্ধ বা প্রকৃতির অনুকূল পরিবেশ না থাকা অথবা প্রকৃতির প্রতিকূল অবস্থা থাকা, এবং শেষেরটা রয়েছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। দেখো বক্সের একটিতেও আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করা হয়নি এবং আমরা শুধুমাত্র পয়েন্টগুলো উল্লেখ করেছি। প্রত্যেকটা বক্সে 2 করে নাম্বার থাকবে। এইগুলো যদি সুন্দর করে আমরা প্যাচ থেকে বুঝে উত্তর করতে পারি, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের 10-এ 10 অবশ্যই তোমরা পাবে। তো আশা করি ফ্লোচার্ট সম্পর্কে আজকে তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা আগামী দিন হয়তো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তোমাদেরকে কোন বিষয়টা আমরা পড়াবো এবং যে বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়নি সেটা আমাদেরকে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ।